কারণ বিবোধকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা সিনেমা করতে পারি কারণ আমরা ইবাদত করা মানুষ, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহর দোয়ায় নামাজ পড়ি এবং তাহাজ্জুদ নামাজও পড়ি। হ্যাঁ, মানুষ বলতে পারে তাহলে সিনেমা করেন, কারণ দিস ইজ মাই হবি। আল্লাহ তাআলা আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ইভেন অন্য কোনো প্রেস কনফারেন্সে আমি এটা বলবো যে আল্লাহ তাআলা যতদিন আমাকে হায়াত দিয়েছেন আমি মানুষের ভালো করে যেতে চাই। তাই আল্লাহ তাআলা আমাকে অর্থকড়ি দিয়েছেন, সবাই জানেন আপনারা, কারণ আমার অর্থকড়ি এমনি হেঁটে হেঁটে আমার কাছে আসে না। এটা আমি স্ট্রাগল করেছি, আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি। আপনি নিজেও সেদিন বললেন যে কিলহিম আপনি বহুল প্রশংসা পেয়েছেন আপনার অভিনয় স্কিলের ক্ষেত্রে। আমরাও বলি, আমরা লিখেছিও এবং অনেক দর্শকই বলেছে। এই স্কিল ডেভেলপের জায়গায় কি আপনি কাজ করছেন কিনা? বলা হয় কিলহিমের আগে আপনি বেশ আপনার অ্যাক্টিং লেভেলে বেশ কয়েকজনের সাথে আপনি গ্রুমিং করেছেন। না, সেটা ঠিক আছে। আসলে আমি কিলহিমের আগে ছবিতে অ্যাক্টিং করার সময়টাই তো কম পেতাম। ধরেন আপনার ছবি রাইটার আমি, ডিরেক্টর আমি, অর্গানাইজার আমি, লাইন প্রডিউসার আমি, হ্যাঁ, সব কিছু আমি। কারণ আমাদের ছবিটা যেটা হতো আপনারা দেখেছেন, আমার ছবি মানি বাইরে ম্যাক্সিমাম শুটিং করা হয়, বাইরের আর্টিস্টগুলো কাজ করে, বাইরের টেকনিশিয়ানরা কাজ করে। তো এখন তাদের কস্টিউমের ব্যাপার আছে, এই টোটাল জিনিসটা তো আমার মাথা থেকে হয়। বাইরে শুটিং করা পর্যন্ত আপনি হয়তো অনন্য মামুনকে একদিন ডাক দিয়ে আনলে জিজ্ঞেস করলে, সেটাও না, অনন্য মামুনকে আপনি ডাক দিয়ে আনলে জিজ্ঞেস করলে পাবেন যে অনন্ত ভাই যেটা বললো এটা সত্যি কিনা। আপনার দ্য স্পিড মুভি যখন শুটিংয়ে যাই, যেমন কালকে আমাদের ফ্লাইট, আজকে রাতে সোহান ভাই আসছে আমাদের এইখানে, কালকে সকালে ফ্লাইট। এই ছবিটা যে রেডি হয়েছে, শুটিং হয়েছে, আমি 3 বার মালয়েশিয়া গিয়েছি, লোকেশন, আর্টিস্ট, কস্টিউম, এটা সোহান ভাই 1 মিলিমিটারও জানেন। উনি আমাদের সাথে যা শুটিংয়ে গিয়েছে। কিন্তু এরকম যা সেই স্পিড ছবি তো অনেক আগের কথা, 2010-এ শুটিং হয়েছে বা 2009-এ শুটিং হয়েছে বোধহয়। তো এটা আমি জাস্ট আগে থেকে বললাম। আমি আসলে প্রথম থেকেই ছবি নিয়ে ভাবা হচ্ছে, অ্যাক্টিং নিয়ে ভাবা ছিল না, আমার সিনেমা নিয়ে ভাবা ছিল যে একটা সিনেমা কিভাবে, মানে এখন আমরা সবাই বলতে শুনি, হয়তো আমার আজকের কথাটাতে অনেকের মাইন্ডে লাগতে পারে, আগেই আমি সরি বলে নিচ্ছি, এই শব্দই আগে কেউ জানতো না যে ইন্টারন্যাশনালি বাংলাদেশি ছবি রিলিজ হবে। আজকে কিন্তু এটা গর্ব করে সবাই বলতেছে, গর্ব করে কিন্তু বলতেছে যে বাংলাদেশের চলচ্চিত্র আমরা বিশ্ব বাজারে নিয়ে যাচ্ছি, বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব বাজারে রিলিজ করছি, এটা কিন্তু সবাই গর্ব করে বলছে। এখন এটার ব্যাপারে তো তাদের নামটাই পরিচিতি ছিল না। আপনারা জানেন যে বাংলাদেশের ছবি আগে কোথায় দেখানো হতো? আমার মনে হয় আপনি 1 মিলিমিটার নাই যে অ্যাটলিস্ট আপনি জানেন না বাংলাদেশের হিস্ট্রিটা। আমাদের কি হতো, বাংলাদেশে যেখানে কমিউনিটি আছে ওইখানে প্রজেক্টর দিয়ে বাংলাদেশের 2-একটা ছবি দেখায়, বাংলাদেশে নিউজ হতো যে প্যারিসে বলেন আর ইটালিতে বলেন বা আমেরিকাতে বলেন বাংলাদেশে ছবি চলছে। সেটা কোথায়? বাংলাদেশের কমিউনিটিতে আপনার প্রজেক্টর দিয়ে দেখানো হতো। ইন্টারন্যাশনালি যে অফিসিয়ালি ছবি রিলিজ, এগুলির সম্বন্ধে তো কারণ নলেজই ছিল না আমাদের দেশে। এগুলো কার হাত ধরে আসছে আজকে বাংলাদেশে? ডিজিটালাইজ ছবি করা, ডিজিটালাইজ এই যে পোস্টারগুলোর যেই আজকের এই আধুনিকতা, এই ছবির যে কালারগুলো, আজকে ছবিতে যে ভিজুয়ালগুলো, যাই হোক, এগুলো ওই সিনেমার বাইরে যারা কথা বলে তাদের বাইরে বাংলাদেশের মনে হয় যে কোনো এডুকেটেড ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে একটা নামই বলে এগুলো অনন্ত জলিলের হাত ধরে আসে। সুতরাং আপনার নিশ্চয়ই নেক্সট ছবিতে আরও ভালো ডেভেলপমেন্ট আমরা অলরেডি পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি কিলহিমে আমরা বর্ষার ডাবিং অন্য কাউকে দিয়ে শুনেছি, নেতৃত্ব কি সেরকম থাকছে কিনা? আমি এটা বর্ষার ব্যাপার তো, ও অ্যাক্টিং অনেক ভালো করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। সিদ্ধান্তটা ও না, ওইটা ওর নিজেরই ছিল। আমি কখনো ইন্টারফেয়ার করি না যে তুমি ডাবিং করো বা করবা না, এটা আমি কখনো বলি না।
কারণ যেমন আমি প্রথমে খোদ দ্য সার্চ ডাবিং করেছি, আপনি জানেন অনেকেই ভুল ধরেছে। তো ডে বাই ডে যে আনটিল দিন দ্য ডে, তারপরে কিল হিম, এখন কিন্তু মানুষের ওরকমভাবে ভুল ধরার জায়গা নেই। তো এগুলো মানুষের ডেভেলপমেন্ট তো করতে করতে আসে। বর্ষা কিন্তু প্রথমেও ডাবিং করেছিল অন্যকে দিয়ে, ও শুধু একটা ডাবিং করেছিল ও নিজে এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ও শুধু ছবিতে ডাবিং করেছিল, মানে মোস্ট ওয়েলকাম 2-তে। আচ্ছা আচ্ছা। মোস্ট ওয়েলকাম 2-তেই ও নিজে ডাবিং করেছিল। ও একই কথা বলে যে আমার অ্যাক্টিংয়ের দিকে মন দিতে হবে, ডাবিংটা একজনে করলেই হবে। আর ডাবিং তো অনেকেরই অনেকে করে, সারা বিশ্বেই সেটা হয়, এটা তো কোনো সমস্যা না। রাইট। অবশ্যই জ্যাকপটের যদিও এটা বহুল চর্চিত কথা, তারপরে আপনাকে যেহেতু আজকে পেয়েছি, ধরেন লুক কোনো কিছু ছবি আলাদা বেরিয়ে গেলে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, বলা হয় সেই 71-এর ফিল্টার নাই। আপনি এর আগেও কয়েকটা গণমাধ্যমে বলেছেন। তো এটা কি আমরা পর্দায় গেলে দেখতে পারবো আপনার যে লুকটা সেই সময় সমকালীন ছিল না? না, আসলে ওরকম না, মানুষ যেটা বলেছে এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে ওহেদ চৌধুরী সাহেব, ওই দিন আমরা একসাথে ক্যামেরাতে ছিলাম, ওনার বয়স হচ্ছে 85 ইয়ার্স এখন। আচ্ছা, ওহেদ চৌধুরী সাহেব, যার ক্যারেক্টার আমি করেছি। তা আপনারা ওই ভিডিওগুলো দেখলো, ওই দিন তো সব টেলিভিশন চ্যানেল ছিল, দেখবেন জুনি হি ইজ রিয়েলি নাও ড্যাম স্মার্ট একজন ম্যান, কিন্তু 85 ইয়ার্স ওল্ড। বডি স্ট্রাকচার, লুকিং, মানে ওনাকে কেউ যদি উনি নিজে না বলে যে আমি 85 ইয়ার্স ওল্ড, ওনাকে কেউ বলতে পারবে না। উনি নট লুকিং মোর দ্যান 60, হ্যাঁ, অথচ উনি কিন্তু 85 ইয়ার্স। তা ওনার স্টাইলগুলো উনি বলছে যে আমি, উনি বলার দরকার নেই, ওনাকে এখনো দেখলেও সেটা মনে হয়, মানে সে হ্যাঁ পুরনো, যে আমি খুব সবসময় ক্লিন শেপ, খুব টিপটপ থাকতাম। ইভেন তো আমি যখন মুক্তিযুদ্ধে ছিলাম, ট্রেনিংয়ে ছিলাম, ইভেন আমি শেভ করতাম। আচ্ছা আচ্ছা। তারপরও আমরা ডিরেক্টর প্রডিউসার সব মিলে বলা হলো যে মুক্তিযুদ্ধে যখন আমরা 3 মাস ট্রেনিংয়ে থাকবো, আর তখন যদি শেপ টেপ করা থাকে জিনিসটা যাবে না আসলে, তখন অ্যাটলিস্ট আমি দাড়ি রাখি। আর তারপরও বললো যে যেহেতু আমার খুব স্টাইলিস্ট মানুষ ছিলাম, তো দাড়ি টাড়ি যাই রাখেন, বাট লুকিং শুড বি মি। আচ্ছা, আপনার লুক দেখে কি বললেন, কি মন্তব্য? উনি বললো যে না, আপনাকে মানে আমার ভালো লাগছে, সোজা কথা, যে আমি চাচ্ছিলাম যে এরকম আমার ক্যারেক্টারটা যে করবে এরকম স্টাইলিস্ট হতে হবে, তার চুল টুল। আপনি 85 ইয়ার্স ওল্ড, ওনাকে দেখেন এখন পর্যন্ত তার চুল নিজের চুল, ওনার কিন্তু উইক লাগানো না, মানে উনি একটু ডিফারেন্ট টাইপেরই ছিলেন। অনন্ত ভাই, আমাদের ফিল্মের ইন্টার রিলেশন নিয়ে আমরা প্রায় সময় কথা বলি, এবং পারস্পরিক সম্পর্কের জায়গাটা কিছু কিছু জায়গায় বিরোধী দুর্গ তৈরি হয়েছে, কেউ কাউকে দেখতে পারে না। ইউটিউব আসাতে অনেকেই যে যার মতো করে বলছে। আমাদের সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলো কেমন মনে হচ্ছে? আপনি পার্সোনালি নিয়েন না, ধরা যাক শাকিব খান ইকবাল নিয়ে বা মালিক আফসারের কথা বলছে, ঝন্টু ভাই মাঝে মাঝে কিছু রেগে যায়, তো এগুলো আসলে সমঝোতার জায়গায় আসা উচিত কিনা, আপনার কি মন্তব্য? আমি আরেকটু দীর্ঘায়িত করি, প্রিয়তমা সুড়ঙ্গ নিয়ে পুরো মিডিয়া দুই দুর্গে পরিণত হয়েছে, আপনি নিশ্চয় জানেন। একে অপরের ফ্যান নিয়ে গালাগালি, সেটা ফেসবুকে এসছে, এইসব নোংরামি সারা বিশ্বের মানুষ দেখেছে। তো এগুলো কি হওয়া উচিত কিনা, বা এটা চলা উচিত কিনা? আমি একটু অন্যভাবে কথাটা বলি। এখন অনেক কোম্পানি আসছে যারা মুভি প্রমোশন করে, ইভেন এখন অনেক কোম্পানি আছে যারা একজন সেলিব্রিটিকে প্রমোশন করে, এখনও আছে। তাই আল্লাহ তাআলা আমাকে অর্থকড়ি দিয়েছেন, সবাই জানেন আপনারা, কারণ আমার অর্থকড়ি এমনি হেঁটে হেঁটে আমার কাছে আসে না, এটা আমি স্ট্রাগল করেছি, আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, এই কারণে আসছে। এবং অনেস্টি ছিল আমার স্ট্রাগলে, প্যাশন ছিল, ড্রিম ছিল আমার, এই কারণে আসছে। এটা আমি আল্লাহর কাছে কন্টিনিউয়াস শুকরিয়া আদায় করি, কারণ কোনো মানুষ কতই স্ট্রাগল করে, সবার কাছে এটা আসে না। আমি কিন্তু আজ পর্যন্ত টাকা দিয়ে কাউকে এটা করাইনি না, কারণ আমার মুভি রিলিজের সময় নামই বলি, যমুনার যে আপনারা মানে রাজু ভাইকে চিনেন, উনি সিনেমা হলের দায়িত্বে, সেতু ভাই হচ্ছে অপারেশনটা দেখেন, উনিও একদিন একজন লোক নিয়ে আমার কাছে আসছিলেন। আচ্ছা, যে আপনার ছবিটা প্রমোশন করা, তারপরে ছবি রিলিজের আগে, রিলিজের পরে 1 মাস পর্যন্ত এটাকে হাইপ ক্রিয়েট করা,
অন্য ছবিগুলোকে অন্যভাবে লেখা, তাই আমি বলেছিলাম না আমি এগুলো করব না। আপনি না করেন? না, আমি এখনও করি না, যে আমি এগুলো করব না। কারণ এই জন্যে আমি করব না, আমি আল্লাহ তাআলা আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ইভেন অন্য কোনো প্রেস কনফারেন্সে আমি এটা বলবো, যে আল্লাহ তাআলা যতদিন আমাকে হায়াত দিয়েছেন আমি মানুষের ভালো করে যেতে চাই। কারণ বিপদকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা সিনেমা করতে পারি কারণ আমরা ইবাদত করা মানুষ, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহর দোয়ায় নামাজ পড়ি এবং তাহাজ্জুদ নামাজও পড়ি। হ্যাঁ, মানুষ বলতে পারে তাহলে সিনেমা করেন, কারণ দিস ইজ মাই হবি। সিনেমায় এসে আমি কারো ক্ষতি করে ফেলেছি এরকম কোনো রেকর্ড নাই, উপকার ছাড়া। তাই এই জন্যে আমি কারো ব্যাপারে কোনো বিবোধ করা, আরও টাকা দিয়ে করা, মানে আমি নিজে তো গুনাহগার হবই, আবার নিজে করলে আরও মানুষকে দিয়ে করাবো, এগুলো আমি পছন্দ করি না। এটাতে কি পপুলারিটি? না, এগুলো পপুলারিটিতে কিছু আসে যায় না, তবে এইটার একটা স্ট্রং বেস তৈরি হয়। কেমন? মিডিয়াতে সেটা হচ্ছে স্ট্রং যে বেসটা তৈরি হয় যখন আপনি ধরেন আপনার চ্যানেলে আজকে আমার যে ইন্টারভিউটা যাবে, আপনি যখন অন এয়ার করবেন, কিছু লোক প্রথমেই কিছু কমেন্ট করে ফেলবে নেগেটিভ। এখন আপনার এইখানে ধরেন 5,000 কমেন্ট পড়লো, কেউ কিন্তু 5,000 কমেন্ট দেখতে যাবে না। প্রথম কিন্তু আপনি দেখবেন ফার্স্টে 10-15টা কমেন্ট আপনার চোখেই দেখবে, পরেরগুলি কিন্তু আপনি পড়বেন না। তো কিছু কোম্পানিকে যখন আপনার সেলিব্রিটি কন্ট্যাক্ট দিবেন, হ্যাঁ, যে আপনি অন্যদের ব্যাপারে যত পারেন নেগেটিভ লিখবে, তার কারণই এটা, আর আপনার ব্যাপারে অনেক পজিটিভ লিখবে। সে আপনি যেটাই করেন না কেন, সেটা আপনি নেগেটিভ কিছু করেন তাও আপনার ব্যাপারে পজিটিভ লিখবে। এই জিনিসগুলোর ট্রেন্ড চলে আসছে আমাদের দেশে এখন। এই ট্রেন্ডটা আসাতে মানুষ এগুলির দিকে ঝুঁকে যাচ্ছে এখন। কিন্তু আমার কাছে এরকম কন্টিনিউয়াস বিভিন্ন কোম্পানি আসতে চায়, দেখা করতে চায়, যে আল্লাহ তাআলা এখনো যে আপনাকে তো আল্লাহ অনেক দিয়েছে, আপনার সেলিব্রিটিটা মানে আপনার যে মানে স্টারডাম যেটাকে বলি আমরা, যে প্রত্যেকের চেয়ে আলাদা করে দেওয়া আপনাকে এবং অনেক হাইপ ক্রিয়েট করা। তাই আমি বললাম, আমি এগুলো একটা কথাই বলি যে বস, মানুষ ছবি দেখবে, ছবি দেখবে, সাধারণ মানুষ ছবি দেখবে, ছবি দেখে ভালো লাগলে ছবি দেখবে, আর ভালো না লাগলে আপনি যতই হাইপ ক্রিয়েট করেন না কেন সেটা কিন্তু মিডিয়ার উপরে ভাসবে। এই ভাষাটা কিন্তু মিডিয়ার উপরে, আপনি দেখবেন মিডিয়ার সাথে জড়িত, আর 10 জন দেখবে জড়িত, এগুলো কিন্তু ভাষাভাষী জিনিস এবং আলোচনা করা জিনিস। কিন্তু সিনেমাকে হিট করানো এটা সম্ভব না। সিনেমা যদি আপনি ভালো না বানান আর সিনেমার গল্প যদি ভালো না থাকে, এই দুইটা যদি সিনেমাতে না হয় তাহলে আপনার ছবি কেন দেখবে মানুষ? আপনি দেখেন স্টারডাম নিয়ে ছবি হয় না, দাবাং 3 সুপার ডুপার ফ্লপ, অথচ দাবাং 2 মানে সুপার ডুপার হিট। তাহলে এইটা সেই সালমান খানই ছিলেন, সেই নায়িকাই ছিল, গল্প ফেল করছে। আপনি দেখেন টাইগার জিন্দা হে, কাকে বলে সুপার হিট, টাইগার 3 পাবলিক দেখলো না। তো এমন একটা জিনিস, এটা মানুষ কেন মানুষের মধ্যে নেয় না? সো আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হয়, মানুষ তো মরণশীল। হ্যাঁ, আমি যখন বাসা থেকে বের হই, আমার যদি কোনো দিন অজান্তে ভুল না হয়ে যায়, আমি গাড়িতে উঠে বেরোতেই আমি দোয়া পড়তে বেরোই যে হে আল্লাহ, আপনি আমাকে যেখানে এখন নিচ্ছেন সেটা আপনি দয়া করে নিচ্ছেন, আমি যে আমার দায়িত্ব সেখানে যে পালন করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। হ্যাঁ, কারণ আমি যদি এখন মনে করি আমার এত বড় ইন্ডাস্ট্রি, 12,000 লোক কাজ করে, আমি ওই কোম্পানির মালিক, আরে আমি তো যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মানে হাত পা অটিস্টিক হয়ে পঙ্গু হসপিটালে অ্যাম্বুলেন্সে আমাকে নিয়ে আসবে, তো এখানে আমার কি গর্ব করা আমাকে নিয়ে? আমি আজ পর্যন্ত এগুলো বুঝি নেই। আমাকে নিয়ে আমি কেন গর্ব করব? অন্যের ক্ষতি করা তো অনেক দূরের কথা।